আমেরিকা যেটা করতে পারবে কার্পেট বম্বিং করে প্রচুর পরিমাণে মানুষ মারতে পারবে। কিন্তু ইরান যে ক্ষয়ক্ষতিটা করছে সেটা কিন্তু সামলাতে পারবে না। আমেরিকান ইকোনমি বা সারা পৃথিবীর ইকোনমি বলতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্ট, আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেম, আপনার সাপ্লাই ম্যাটেরিয়াল সবকিছু তেলের উপর নির্ভর করে। এই যুদ্ধটা কিন্তু একদমই ইল্লিগাল। যেটা প্রিএম্পটিভ স্ট্রাইক বলেও আসলে প্রিএম্পটিভ ও লিগাল না। হুম, কিন্তু হুম, সেটাও যেটা বলা হচ্ছে এটাও মানে লিগাল। আসলে কিন্তু যুদ্ধের কোনো কারণ এই পর্যায়ে নেই, সত্যি বলতে কি। হুম, হুম, আহ, এক সব ওই একদিন আগেও কিন্তু মিটিং হয়েছে, আমরা জানি যে আহ, বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে ইরানের সাথে। ইরানের যে গ্রুপ এবং কমিটি যারা ওই মিটিং এ অ্যাটেন্ড করেছে তারা সবাই আশ্চর্য হয়ে গেছে যে এই ধরনের অ্যাটাক আমরা কালকে আজকে মিটিং করছি সকালবেলা, আর বিকেলবেলার ভেতরে তারা অ্যাটাক করে ফেলেছে। নিচের দিকের যারা তারা হয়তো অল্প বয়স্ক, মাথা গরম, তাদের স্ট্র্যাটেজি কিরকম। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে তারা যেভাবে করে এগোচ্ছে তাদের একটা প্ল্যান আছে। এর বিপরীতে আপনি যদি আমেরিকার দিকে তাকান, ইভেন ইসরায়েলের দিকেও তাকান, এদের কিন্তু পরিষ্কার প্ল্যান নাই। কেন নাই? কারণ তাদের যেই অ্যাসাম্পশন গুলো যেটার উপর দাঁড়িয়ে তারা যুদ্ধ পরিচালনা করেছে, প্রতিটা অ্যাসাম্পশন ভুল। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের নানা কারণ বিশ্লেষণ হচ্ছে, এটি নিয়ে ঘরে বাইরে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। এখন পর্যন্ত বড় একটা অ্যাচিভমেন্ট আমেরিকার পক্ষ থেকে, সেটি হলো ইরানের যে শীর্ষ নেতারা আছেন, আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে তাদের সবাইকে কেটে ফেলা সম্ভব হয়েছে। তবে বিনিময়ে আমেরিকা কি পাবে এটি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ হামলা শুরু হয়েছে, ক্ষয়ক্ষতি হচ্ছে দুই পক্ষেরই, কিন্তু দিন শেষে আমেরিকা যখন লাভ ক্ষতির হিসেব করবে তখন লাভের খাতায় কি কি থাকবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আহ, ট্রাম্পের এখানে দু তিনটা অ্যাপ্রোচে আমরা দেখব জিনিসটাকে। একটা হচ্ছে যে সারা বিশ্বের অর্থনীতি এবং অয়েল তেল ব্যবসা একটা বড় পয়েন্ট। আমেরিকার ডমিনেন্স কিভাবে আছে এই তেল ব্যবসার ভেতরে, সেটা বড় রকম। ২ নম্বর হবে যেটা, সেটা হচ্ছে যে আমেরিকার ভেতরের পরিবেশ এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ট্রাম্পের একটা ডিফারেন্ট পার্সোনালিটি, ডিফারেন্ট ধরন, ডিফারেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং তার যে পলিটিক্যাল স্যাগাসিটি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং ইকোনমিক কালচারাল ব্যাকগ্রাউন্ড, সেটাও একটা বড় রকম ফ্যাক্টর। আর ৩ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার সারা পৃথিবীতে যে আমেরিকার ডমিনেন্স নাকি ট্রাম্পের ডমিনেন্স, ব্যক্তিগতভাবে ট্রাম্পের ডমিনেন্স নাকি আমেরিকার ডমিনেন্স, এখানে আমরা একটু সেপারেট করার চেষ্টা করি। তো প্রথমে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে তেলের ব্যবসা। আপনারা যদি দেখেন এবং বোঝেন যে আমেরিকা গত দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে যে ব্যবস্থাগুলো এবং সিস্টেমগুলো ডেভেলপ করে এসছে, সেটা হচ্ছে যে তাদের অর্থনীতি নির্ভর করে, আপনারা ভেনেজুয়েলার অবস্থা দেখেছেন, আপনারা সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক জানেন ভালোভাবে, যে এবং ইরান, এই তিনটে হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদন এবং তেল সাপ্লাইয়ের সোর্স। এখন আমেরিকান ইকোনমি বা সারা পৃথিবীর ইকোনমি বলতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্ট, আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেম, আপনার সাপ্লাই ম্যাটেরিয়াল সবকিছু তেলের উপর নির্ভর করে। এখন তেলটা কন্ট্রোল করা অর্থ হচ্ছে সারা পৃথিবীর ইকোনমি বা পলিটিক্যাল কালচারাল মানে মার্কেটটাকে দখল করা, এবং এবং সেটা ট্রাম্পের পেছনে যারা রয়েছে তেলের ব্যবসায়ীরা, তারা ট্রাম্পকে ব্যবহার করছে এই পার্সপেক্টিভে, আমার যেটা মনে হয়। তো অয়েল একটা বড় রকম ফ্যাক্টর। ২ নম্বর ফ্যাক্টর যেটা, সেটা আমরা দেখছি, আমি দেখছি বিশেষ করে ট্রাম্পের পার্সোনালিটি। ট্রাম্প চান উনি সবকিছুর মধ্যে একটা এথনোসেন্ট্রিক, একটা মানে উনি প্রধান। সে ফ্যামিলিতে হোক, তার তার পরিবেশ, তার পলিটিক্যাল গ্রুপের ভেতরে হোক,
তার অন্য অন্য জায়গায় ওনাকে মধ্যে রেখে ওনার সেন্টার পিস থাকতে হবে এবং মিডিয়ায় হোক উনি সব সময় সব জায়গায় প্রেজেন্স থাকবেন। এটা না হলে সেই ইউরোপিয়ান ইউনিয়ন তাকে ওইভাবে অ্যাকসেপ্ট করেনি বলে তারা পুরো মানে ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দূরে সরে যাচ্ছে। রাশিয়া, আপনি যদি দেখেন রাশিয়া সম্পর্কে সে বহুভাবে চেষ্টা করেছে ডেভেলপ করার ইউক্রেনের জন্য অন্য অন্য কারণে, কিন্তু রাশিয়া তাকে রিকগনাইজ এবং অ্যাকসেপ্ট করেনি বলে ব্যক্তিগতভাবে। এটা কিন্তু আমেরিকা না, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আমেরিকা না, বা সাউথ আমেরিকা বা অন্য অন্যরা আমেরিকা না। এটা ট্রাম্প নিজে ব্যক্তি পার্সোনালিটি এবং এথনোসেন্ট্রিক যে ক্যারেক্টার সেটা তার ভেতরে রয়েছে। এখন উনি যেটা বলছেন যে যুদ্ধের কারণ হিসেবে, আসলে কিন্তু যুদ্ধের কোনো কারণ এই পর্যায়ে নেই সত্যি বলতে কি। হুম হুম আহ, একদিন আগেও কিন্তু মিটিং হয়েছে, আমরা জানি যে আহ, বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে ইরানের সাথে। ইরানের যে গ্রুপ এবং কমিটি যারা ওই মিটিং এ অ্যাটেন্ড করেছে তারা সবাই আশ্চর্য হয়ে গেছে যে এই ধরনের অ্যাটাক আমরা আজকে মিটিং করছি সকালবেলা, আর বিকেলবেলার ভেতরে তারা অ্যাটাক করে ফেলেছে। তো এই যে একটা মানে ভুল আলোচনা, ভুল পার্সপেক্টিভ এবং একটা মিথ্যা বা আনরিলায়েবল সোর্সের আনক্রেডিবল ইনফরমেশন সিআইএ হোক বা অন্যরা হোক প্রেস করেছে, এটা একটা বড় রকম ক্যারেক্টার। কিন্তু অর্থাৎ এখানে অর্থাৎ আমার আপনি আমি যেটা 3 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইসরায়েল এখানে একটা বড় রকম ভূমিকা পালন করছে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখানে তো মানে গত 3 মাসের ভেতরে 4 মাসের ভেতরে নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট 4বার ভিজিট করেছে আমেরিকা, এবং উনি একদিনের নোটিশে এসে হঠাৎ করে মিটিং করে আবার পরদিনই সেই সময় চলে গেছে, যখন মামদানি বলছিলেন যে তাকে যদি নিউ ইয়র্কে নামে অ্যারেস্ট করা হবে। তো এই যে বিভিন্ন রকম জিনিসটা হচ্ছে যে ওই সময় তাদের সিদ্ধান্ত হয়েছে যে তারা ইরানকে অ্যাটাক করবে, আমার যেটা মনে হয়। ওকে, ওই মানে সময় থেকে সিদ্ধান্তটা তারা ন্যায় ছিল একটা, সামনে কারণগুলোকে সামনে আনার প্রয়োজন ছিল, যে কারণগুলোকে দেখিয়ে এখন এই যুদ্ধটাকে এই সময়টা আরেকটা আমি জি শেষ কথাটা বলি, সেটা হচ্ছে যে এটা করতে গিয়ে সবচেয়ে বড় রকম বেনিফিট আমেরিকার চেয়েও ইসরায়েল পাচ্ছে, ওকে ইসরায়েল পাবে। হুম হুম কারণ ইসরায়েলকে ইরান কখনো অ্যাকসেপ্ট করেনি এবং করতো না। এই গত 1980 থেকে যখন 1979 থেকে যখন থেকে খোমেনি এবং এই আহ, নতুন ইসলামী বিপ্লব হয়েছিল। ইরানিয়ান বিপ্লব হুম, হয়েছে এবং ইরানি নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসছে, ফলে ইসরায়েলের সাথে মিডল ইস্টের বিভিন্ন সম্পর্ক ডেভেলপ করার যে ইসরায়েলের ইনিশিয়েটিভ ছিল ওটা অনেকটা চ্যালেঞ্জ হয়েছে। ইজিপ্টের সাথে, জর্ডানের সাথে তারা এগ্রিমেন্ট করতে পেরেছে, কিন্তু সৌদি আরব অন্য অন্য বড় বড় দেশের সাথে কোনো রকম, ইরানের সাথে কোনো রকম সম্পর্ক করতে পারেনি। কাজে এই যে একটা বড় রকম ফ্যাক্টর, ইসরায়েলের বড় ফ্যাক্টর, এবং তারা চায় লেবানন দখল করতে, তারা চায় গাজা দখল করতে, তারা চায় মানে ওয়েস্ট ব্যাংক দখল করে সম্পূর্ণভাবে ইসরায়েলকে এবং একটা বড় রকম জুইশ স্টেট তৈরি করা। এই বিভিন্ন ফ্যাক্টর গুলো একসাথে হয়ে হঠাৎ করে ইরান টার্গেট হয়ে গেছে, এবং ইরানের মিথ্যে কথা, তারা আমেরিকান মানে এজেন্সি ফর নিউক্লিয়ার এজেন্সি বলেছে যে ওখানে বড় রকম কোন রকম রিসার্চ বা কোন রকম ক্যাপাসিটি ইরান এখনো ডেভেলপ করেনি, নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি। এই যে পারেনি, কিন্তু তারপরেও এটাকে বড় রকম আর্গুমেন্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে ব্যবহার করে অ্যাটাক করেছে। অর্থাৎ তার কোনো কারণ নাই, তার কারণ হচ্ছে ফেইলিওর গুলো। সে ট্যারিফে সম্পর্কে কিছু এগোতে পারেনি। উনি ফেইলিওর হচ্ছেন ইমিগ্রেশনে, কোন রকম ক্লিয়ার পলিসি ডেভেলপ করতে পারেননি, কোনো কংগ্রেস থেকে সাপোর্ট পাননি।
অন্য অন্য, এবং এই যে যুদ্ধে যাওয়াটা, জি যুদ্ধে যাওয়াটা কিন্তু কংগ্রেসের অ্যাপ্রুভাল ছাড়া যেতে পারে জি না। আমরা আসবো সেখানে। তার মানে তিনি অনেকগুলো, আপনি মনে করছেন অনেকগুলো ব্যর্থতা ঢাকার জন্য তিনি এটির অবতারণা করেছেন। সেক্ষেত্রে তো অবতারণা প্রশ্নটা করেছেন। চলে আসে যে এই ক্ষেত্রে সফলতা তাকে পেতেই হবে। যদি তিনি এমন একটা বিষয় দিয়ে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, তাহলে তো মানে শাকটা ভালোভাবে রান্না করতে হবে। অর্থাৎ ইরানটা তো সেটাই। অন্তত ভালোভাবে তাকে ডিল করতে হবে। আপনার কাছে এখন পর্যন্ত কি মনে হয় যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেখানে ইরানে তিনি সফলতা নিশ্চিত পেতে যাচ্ছেন? ডক্টর আহ, শফিক, আপনাকে বলছি। জি স- স- আমাকে বলছেন জি না? জি জি আপনাকে। আচ্ছা, সফলতা উনি পাবেন মানে ম্যাটেরিয়ালি, ওকে। কিন্তু সাইকোলজিক্যালি এবং পলিটিক্যালি কালচারালি এই যে একটা গ্যাপ, বড় রকম গ্যাপ তৈরি হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ওদের সাথে ইরানের যে সম্পর্ক, চায়না রাশিয়ার সাথে ইরানের যে সম্পর্ক, বা তেলের যে ব্যবহারের যে রেস্ট্রিকশন গুলো ইরানের উপর দেওয়া হয়েছে, আমার কাছে যেটা মনে হয় এটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন একটা আনক্লিয়ার পিকচার আমরা পাচ্ছি। ওকে। কারণ ইরানের লিডারশিপ কি হবে সেটাও একটা বড় রকম ফ্যাক্টর। সেই লিডারশিপে কে আসবে, সে পুরনো দিনের আবার রাজা শাহ পহলবীর ফ্যামিলি বা অন্যরা কেউ আসবে, কি ডেমোক্রেটিক প্রসেস তৈরি হবে, বা সেখানে কি রকম ডেমোক্রেসি হবে, কন্ট্রোল ডেমোক্রেসি, ফুল ফ্লেজেড ডেমোক্রেসি, এবং অয়েল ব্যবসারা কার আন্ডারে থাকবে? যেমন ভেনেজুয়েলার অয়েল কন্ট্রোল আমেরিকা নিয়ে নিয়েছে, হুম হুম। সেটা তো আর ইরানে সম্ভব হবে না আমার যেটা মনে হয়। কাজে এটা বড় রকম একটা চ্যালেঞ্জ ফেস করবে। ওখানে বুট আমেরিকান সোলজার যাবে না বলে তারা বারবার কথা বলছে, হুম হুম। কিন্তু আমেরিকান সোলজার না গেলে ইরানে যে সাফল্যটা মানে চূড়ান্ত সাফল্যটা সফলতা কিভাবে আসবে? কোনো অর্জন করতে পারবে জি, বলে এই আমার এই মনে হয় না। প্রশ্নটি নিয়ে আমরা প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে যেতে চাই। এখন পর্যন্ত বিমানপথে এবং নৌপথেও হামলা এবং সেখানে আমেরিকানদের দাপটটা দেখা যাচ্ছে। কিন্তু বিশ্লেষকরা যেটি মনে করছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকান সেনাবাহিনী ইরানের মাটিতে পা না ফেলছে ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত সাফল্য পাওয়া সম্ভব নয়। হয়তো মিস্টার এক্স গিয়ে মিস্টার ওয়াই এর হাতে দায়িত্বটা আসতে যাচ্ছে, কিন্তু আমেরিকা যেমনটা চায় সেটা সম্ভব হবে না। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা শেষ পর্যায়ে এমনও হতে পারে যে নানা বিশ্লেষণে আমেরিকা স্থল অভিযানও চালাবে, এবং যদি চালাতে যায় সেখানে তো প্রাণহানির অনেক বেশি আশঙ্কা থেকে যাচ্ছে। সম্ভাবনা। প্রেসিডেন্ট ট্রাম্প কি সে ঝুঁকি নেবেন? আচ্ছা, আমি প্রথমেই এই ডক্টর শফিকুর রহমানের সাথে একটা ব্যাপারে একমত নই। হুম। মেটেরিয়ালও কিন্তু আমেরিকার সাংঘাতিক ক্ষতি হচ্ছে। আচ্ছা, আমি প্রথমেই বলে রাখতে জি। চাচ্ছি যে এই যুদ্ধটা কিন্তু একদমই ইল্লিগাল। যেটা প্রিএম্পটিভ স্ট্রাইক বলেও আসলে প্রিএম্পটিভও লিগাল না। হুম কিন্তু হুম। সেটাও যেটা বলা হচ্ছে এটাও মানে লিগাল না। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই মুহূর্তে আপনার অনেকবার তাদের জাস্টিফিকেশন পাল্টেছে। রুবিওর সাথে ট্রাম্পের কথা মেলে না। এবং তারা যেভাবে করে এটাকে যুদ্ধকে জাস্টিফাই করছেন এটা একটাও ধোপে টিকে না। ২ নম্বর কথা, এই ৫ দিনে আমেরিকার যে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে সেটা কিন্তু তুলনাবিহীন। হ্যাঁ? আমি আজকেই পড়ছিলাম যে যেটা থার্ড মিসাইল, প্রথমে যে থার্ডের রাডার সেটা ধ্বংস করা হয়েছে, তারপর মিসাইল ধ্বংস করা হয়েছে, তারপর মিসাইলের ব্যাটারি ধ্বংস করা হয়েছে। এই ব্যাটারি তৈরি করতে আপনার বছর খানেক, ১ বছরে ১২ টা ব্যাটারি হয়। তো আপনার যদি থার্ড মিসাইল থাকেও ব্যাটারির অভাবে মিসাইল গুলো চলতে পারবে না। তো আমরা যদি ইরানের দেখি, ইরান কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমি বলবো যে আমি প্রথমে আমার কাছে মনে হচ্ছিল যে নেতৃস্থানীয় তো সবাইকে ডিক্যাপিটেট করে ফেলেছে। ৪০ জন মারা গেছে খামেনি সহ। এরপরে তো ওদের যে সিস্টেমটা খুব ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে এবং ধারণা করি যে নিচের দিকের যারা তারা হয়তো অল্প বয়স্ক, মাথা গরম, তাদের স্ট্র্যাটেজি কিরকম। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে তারা যেভাবে করে এগোচ্ছে তাদের একটা প্ল্যান আছে। এর বিপরীতে আপনি যদি আমেরিকার দিকে তাকান, ইভেন ইসরায়েলের দিকেও তাকান, এদের কিন্তু পরিষ্কার প্ল্যান নাই। কেন নাই? কারণ তাদের যে অ্যাসাম্পশন গুলো যেটার উপর দাঁড়িয়ে তারা যুদ্ধ পরিচালনা করেছে, প্রতিটা অ্যাসাম্পশন ভুল। যেই দেশ নিজের অস্ত্র তৈরি করে, যেমন আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দেখেছি, কোনোভাবেই রাশিয়াকে থামানো যায়নি কারণ রাশিয়া তার অস্ত্র নিজে তৈরি করে। ইরানেরও কিন্তু তাই। ইরানের যে কি পরিমাণ অস্ত্র আছে এটা কেউ জানে না এবং এগুলো সব আসলে ভূগর্ভে আছে। আমেরিকা যেটা করতে পারবে কার্পেট বম্বিং করে প্রচুর পরিমাণে মানুষ মারতে পারবে। কিন্তু ইরান যে ক্ষয়ক্ষতিটা করছে সেটা কিন্তু সামলাতে পারবে না।